কিসের দ্বারা বাড়িব কথা বলা আমাদের কাছে প্রস্তাব চেয়েছে, আমরা লিখিত প্রস্তাব দিয়েছি এবং লিখিত প্রস্তাবের মধ্যে আপনার নারীদের সুরক্ষা, সংরক্ষণ, তারপরে হচ্ছে নিরাপত্তা। ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে না। ইসলাম আপনার সম্পত্তিতে মেয়েদেরকে 1/3 দিয়েছে। এটাই তো আমার এই বাংলার জমিনের বাবারা, ভাইয়েরা, স্বামীরা দেয় না, এই 1/3ই দেয় না। সেখানে আপনি বলছেন অর্ধেক দিতে হবে, তাহলে আপনি ঘরে ঘরে তো যুদ্ধ লাগাই দিচ্ছেন। এটার যে ফৌজদারি অপরাধ তৈরি হবে, যে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়বে, মেয়েরা যখন এটাকে অ্যাসার্টিভলি চ্যালেঞ্জ করতে চাইবে, তখন বাবার সাথে, ভাইয়ের সাথে, স্বামীর সাথে তার ফিজিক্যালি কন্ট্যাক্ট করে ফেলতে হবে, এখানে মারামারি লেভেলে চলে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি একটা প্রোগ্রেসিভ, প্রগতিশীল সংস্কার চাই, কিন্তু সেটা সমাজ বাস্তবতাকে আলাদা করে না। এটাকে সময় নিতে হবে, তর্ক তুলতে হবে, আলাপ তুলতে হবে। ওনারা কি এই কমিশনের জন্য আলেম ওলামাদের ওপিনিয়ন চেয়েছেন? বাংলাদেশের একটা বড় স্টেক হোল্ডার তো ওনারা, মসজিদ, মাদ্রাসা, হেফাজত, ইসলামী দল। বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ মুসলিম দেশে আপনার এটা গ্রহণযোগ্য প্রস্তাব কিনা? বাস্তবতা হচ্ছে যে যৌনকর্মীরা কি নিজের ইচ্ছায় জীবনে যৌনকর্মী হয়েছে কিনা, তারা কি যৌনকর্মে থাকাটাকে সম্মানজনক মনে করে কিনা, সে যৌনকর্মী এই পেশায় তার মেয়েকে আনবে কিনা। আমি বহু যৌনকর্মীর ইন্টারভিউ দেখেছি, তার মেয়েকে তো সে ডাক্তার বানাইতে চায়, তার মেয়েকে তো সে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, তার মেয়েকে তো সে টিচার বানাইতে চায়, তার মেয়েকে তো সে উকিল বানাইতে চায়। আমি তো কোনো যৌনকর্মীর মেয়ে শুনি নাই যে তার স্বপ্ন জীবনের যে তার মেয়েকে সে যৌনকর্মী বানাইতে চায় এবং প্রয়োজনে সে ইউরোপ আমেরিকাতে তাকে যৌনকর্মী হিসেবে পাঠাবে, এটা তো শুনি নাই। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন, আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। এই সংস্কার কমিশন কি যৌনকর্মীদেরকে ডেকেছে কিনা, তাদের কষ্ট দুঃখ বোঝার চেষ্টা করেছে কিনা, তারা আসলে কি চায়? তারা কি স্বীকৃতি চায়, না তারা বিকল্প সম্মানজনক পুনর্বাসন চায়? তারা আসলে কোনটা চায়? এই যে আপনার টোটাল একটা ইউটোপিয়ান এসি রুমে বসে বসে আলোচনা করা এবং স্টেক হোল্ডারদের সাথে না বসা, কথা বলা, আমাদের কাছে প্রস্তাব চেয়েছে, আমরা লিখিত প্রস্তাব দিয়েছি এবং লিখিত প্রস্তাবের মধ্যে আপনার নারীদের সুরক্ষা, সংরক্ষণ। কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। আমি আবার জানতে চাচ্ছিলাম যে বিরতির আগে যে প্রশ্নটি করেছিলাম, যে এই এখন যে আলোচনাটি হচ্ছে বা সমালোচনা যদি বলি হচ্ছে, এটি এড়ানোর জন্য মানে আপনাদের কি এটি মনে হয়নি যে আমরা একজন, যেহেতু এখানে 90% মুসলমান, সেটি বড় কথা না, অনেক মানুষ ইসলাম ধর্ম পালন করে, তো যারা জানে, ইসলাম জানে বা আলেম ওলামা, এমন একজন রাখার প্রয়োজন মনে করেছিলেন কিনা প্রথম দিকে? সেটি কি একদম মনে করিনি। কেন? সেটি ওই যে পতিতাবাদী একদল মহিলা, ওদেরকে আমি নারীবাদী বলবো না, ওই পতিতাদেরকে উৎসাহিত করার জন্য একটা সুপারিশ করছে যে এখানে বেশ্যাখানাকে কি করতে হবে, যৌনকর্মী হিসাবে ঘোষণা দিতে হবে। না, আমরা তো ধর্ম নিয়ে আমাদের কাজটা না, আমাদের কাজ রাষ্ট্রের কাছে প্রস্তাব রাখা। আমরা প্রথমেই বলে নিয়েছি, যেটা আপনি পড়ে শোনালেন, যে আমাদের হলো সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। নারীদের শুধু সমান না, আমি চাই আমার চেয়ে 1000 গুণ অধিকার বেশি পাক। আমি নারীদের সমান অধিকার চাই না, আমি ন্যায্য অধিকার চাই। ন্যায্য অধিকার মানে আমার মেয়ে পতিতালয় করবে, এটা কি ন্যায্য অধিকার? এটা কি নারীর অধিকার? এই প্রস্তাব দেওয়ার সাহস পাইল কিভাবে ইউনূস সরকারের উপদেষ্টা? হাজার রক্তের উপরে যারা বিদায় হয়েছে, মুসলমান রক্তের উপরে যারা রক্ত দিয়েছে, একটা তো লুচ্চা ছিল না। আমরা একটু ডক্টর নাসিম হাসান আপনার কাছে যেতে চাই। একটি হলো, বলতে চাই কি আপা, আমি সাথে একটি প্রশ্ন যুক্ত, এটি সাথে একটি প্রশ্ন আমার রয়েছে, যেটি আমরা শুরুতে বলেছিলাম যে এই কমিশনে একজন ইসলাম জানাশোনা জ্ঞানী আলেম রাখা উচিত ছিল কিনা। জি, আমরা বলুন, এটি আগে বলুন যেটা বলছিলেন। আমি মনে কি সদস্য কোনটা আগে? হ্যাঁ, না আপনি আগে আবার কথা আগে বলুন। ওনারই তো বলতেছিলাম যে আসলে যৌনকর্মীরা তো আমি বলবো যে টর্চার্ড অ্যান্ড অ্যাবিউজড। কেননা আমি বলবো যে তাদেরকে যেই পেশা দেওয়া হয়েছে, এই পেশায় আসলে কোনো মর্যাদা নেই। তাদের শ্রমের মর্যাদা দিলেও তারা সেই মর্যাদা পাবে না। তার চেয়ে পুনর্বাসন করা হোক। তাহলে আমি বলবো কি, ড্রাগ অ্যাডিক্টকে কিন্তু পুনর্বাসন করা হচ্ছে, এবং আমি ড্রাগ অ্যাডিক্টের যে আবাসন আছে ওখানে আমি গেছি 2-1 বার, এবং দেখেছি যে হাজার হাজার টাকা খরচ করা হয়, তাদেরকে আবার পুনর্বাসিত করা হচ্ছে। এদেরকে পুনর্বাসন করে তার চেয়েও সহজ হবে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো স্কিল, সংখ্যাটা অনেক কম, কিন্তু ড্রাগ অ্যাডিক্টেডের চেয়ে যৌনকর্মীর সংখ্যা কিন্তু কম। আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আছে, তাতে ড্রাগ অ্যাডিক্টেডের সংখ্যা বাংলাদেশে প্রায় 25 লাখ,
আর সেখানে যৌনকর্মীর সংখ্যা কিন্তু 1 লাখ বা এর আশপাশে হ্যাঁ, 1 আসে। লাখের আশেপাশে। এবং আরেকটা আমার তাহলে তো এখানে আরো সহজ। আরো কিছু পয়েন্ট আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরো আছে আপনার এনসাইক্লোপিডিয়াতে, এগুলো পড়লে দেখা যায় যে এটাকে আসলে কোনো পেশা হিসাবে কেউ কখনো বলেনি। আরেকটি হলো কি, যদি আমি এটা রাখি, হ্যাঁ, এখন আমি যুক্তিতে আসি, যদি রাখি তাহলে কি হচ্ছে, তাকে কি আমি তার ক্লায়েন্ট থেকে, তার ক্লায়েন্ট কি তার জন্য প্রোটেকশন নিচ্ছে? আসলে কিন্তু নিচ্ছে না। আমারই এক ছোট বোন তুল্য, উনি ডাক্তার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এইসব জায়গায় কাজ করেছে, ডক্টর শামিলা নাহার। সে আমাকে দুঃখ করে বলেছে যে আমরা গেছি জাস্ট তাদেরকে সচেতন করতে, কিন্তু কোনো ক্লায়েন্ট প্রোটেকশন নেয় না, তারপরে তাদেরকে যথেচ্ছা ইউজ করে, তারপর তারা চলে আসতে চায়। বেশিরভাগ এদের মধ্যে হয় অপহরিত করা হয়েছে, নয় প্রেমের ফাঁদে ফেলা হয়েছে, নয় প্রবঞ্চনা করে এখানে ঢুকানো হয়েছে। কেউ স্বেচ্ছায় এখানে আসেনি। কেউ স্বেচ্ছায় এসে থাকলে সেটার পার্সেন্টেজ একেবারে জিরোর নিচে, আমি আবারও বলছি। এবং আরেকটা জিনিস বলবো যে যদি প্রোটেক্টেড না হয় তারা ক্লায়েন্ট থেকে, তাহলে HIV, এইডস থেকে এবং STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এগুলো থেকে আমরা বাঁচাতে পারবো? তার শ্রমের মর্যাদা দিয়ে কোনো লাভ হলো না। তাহলে সে তো নিজেই বাঁচতে পারবে না। তারপর যখন সে প্রৌঢ় হয়ে যায়, সে কাঁদতে থাকে যে আমি এটা পারি না, এই পেশাটা আমি পারছি না। তারপরে আরও আছে যে এটার সাথে জড়িতর সাথে আসলে এর ব্যাকগ্রাউন্ডে আছে পর্নোগ্রাফি, ড্রাগ অ্যাডিক্ট পিপলরা। এই দুটোর ব্যবসা পুরো বিশ্বতে চলছে কোটি কোটি ডলারের মধ্যে। ওরা কোনো দিন চাইবে না যে এটা উচ্ছেদ হোক। কাজে আমাদের কিন্তু মূলে হাত দিতে হবে। যৌনকর্মীকে আমি যদি শ্রমের মর্যাদা দিই, সে কিন্তু শান্তি পাবে না। আমি যে প্রশ্নটি করেছিলাম যে ইনক্লুসিভ কমিশন করা যেত কিনা, জি অবশ্যই, কারণ প্রয়োজন ছিল কিনা আমি মনে করি প্রয়োজন ছিল। এখানে আসলে বিভিন্ন আপা বলছিলেন কিন্তু তারা সজ্ঞানেই রাখেনি, এটিও বলছিলেন। ওনাদের, কারণ আমরা